দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তেলুমির। বুলেট কিংবা সহিংসতা নয়, শান্তিপূর্ণ আলোচনায় পারে গণতন্ত্রের পথ সমৃদ্ধ করতে। ঢাকায় দায়িত্ব নেয়ার পর যমুনা টেলিভিশনকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল শুক্লাল। জানান, যুব শক্তি এই দেশের প্রধানতম সম্পদ, যেটিকে কাজে লাগাতে হবে। শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক বিনিময়ের চর্চা বাড়াতে চান এই কূটনীতিক। সহকর্মী আহমেদ রেজার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন ভারত, বাংলাদেশ এবং নেপালে নিযুক্ত এই হাইকমিশনার। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ভৌগোলিকভাবে দুই দেশ দুই মহাদেশে অবস্থান করলেও সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে সংকট প্রায় একই রকম। নিজ দেশের রাজনৈতিক সংকট সমাধানের অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন ঢাকায় নবনিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল শুক্লাল। বললেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে খোলামেলা আলোচনা প্রয়োজন। তার মতে বুলেট কিংবা সহিংস কর্মকাণ্ড নয়, বাড়াতে হবে গঠনমূলক আলোচনা। রাজনৈতিক সামাজিক সংকট থাকতেই পারে, তবে সেজন্য আলোচনা দরকার, গঠনমূলক আলোচনা। বুলেট কিংবা সহিংসতা নয়, নিজের দেশের অভিজ্ঞতা থেকেই বলছি। এরকম পরিস্থিতির আমরাও সম্মুখীন হয়েছি, সেখানে আলোচনাই কাজে দিয়েছে। আপনি ইউরোপ সহ অন্যান্য দেশের রাজনৈতিক আলোচনা দেখলেও প্রমাণ পাবেন। যুবশক্তি এই দেশের দারুণ সম্পদ। বেকারত্ব দূর করে এই গোষ্ঠীকে কাজে লাগাতে পারলে সোনার বাংলা গড়া সম্ভব বলেও মনে করেন তিনি। তবে এজন্য অগ্রজ এবং অভিজ্ঞদের সাথে রাখতে হবে। এই দেশের যুব শক্তি কি অসাধারণ, তার প্রমাণ বোধহয় আমরা সবাই পেয়েছি। এখন দরকার তাদের শক্তিকে কাজে লাগানো, সেখানেই অভিজ্ঞদের অংশগ্রহণও দরকার। তবেই না সোনার বাংলা গড়া সম্ভব। নিজের দায়িত্বের মেয়াদে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়াতে চান তিনি। Creating platforms for our youth, our students, our academics, our think tanks. আমি চাই আমার দেশের ছেলেমেয়েরা বাংলাদেশে আসুক, বাংলাদেশ থেকেও শিক্ষার্থীরা আমার দেশে যাক। তাতে দুই দেশের বোঝাপড়াটা ভালো হবে। ব্র্যাকের গ্রামীণ উন্নয়ন প্রকল্প দক্ষিণ আফ্রিকা অনুসরণ করতে পারে। এছাড়া ডক্টর ইউনুস প্রধান অতিথি হিসেবে 2009 সালে দক্ষিণ আফ্রিকা সফর করেছিলেন। সেখানেও দারিদ্র দূরীকরণ প্রকল্প নিয়ে কথা বলেছিলেন, যা নিয়ে দুই দেশ কাজ করতে পারে। নিজ কর্মক্ষেত্র অর্থাৎ বাংলাদেশ, ভারত ও নেপালকে সাথে নিয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এই অঞ্চলের সক্ষমতা বৃদ্ধিতে সবসময় তাকে পাওয়া যাবে বলেও জানালেন শুক্লাল। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েল এবং এর মিত্র দেশগুলোর অর্থায়নে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের শিক্ষার্থীরা আর লেখাপড়া করবে না। বৃহস্পতিবার রাজধানীর ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। রাষ্ট্রদূত অভিযোগ করেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের মতো প্রতিষ্ঠানের নকশা পর্যন্ত ইসরায়েলি নাগরিক দ্বারা করা, তাই সেখানে প্যালেস্টাইনের মেয়েরা পড়াশোনা করবে না। তিনি জানান, আগের সরকারের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এই ভর্তি প্রকল্প নিয়েছিলেন, তবে প্যালেস্টাইনের অনুরোধে বর্তমান সরকার সেখান থেকে সরে এসে তাদের পাশে দাঁড়িয়েছে, আর এজন্য কৃতজ্ঞতা জানান তিনি। Tell me, any one of you or anyone in this country take my place as a Palestinian ambassador who's supposed to protect the interest of his people and see all these facts in front of him. Would you allow your citizen to go and study in such university? This is a question I am asking you instead of you asking me. That's why we have rejected and we will continue to reject. বিশ্বের 120টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনাকারী শীর্ষস্থানীয় ফিনটেক প্রতিষ্ঠান ওয়ান রয়্যাল এবার পৃষ্ঠপোষক হিসেবে চুক্তিবদ্ধ হল বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের সাথে। রাজধানী মাস্কাটের ইন্টারসিটি হোটেলের বলরুমে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়। প্রবাসী বাংলাদেশিদের সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের টাইটেল স্পন্সর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে খ্যাতিনামা ফিনটেক প্রতিষ্ঠান ওয়ান রয়্যাল। ডিভিশনাল ক্রিকেটে 2025-26 সিজনে ক্লাবের মূল পৃষ্ঠপোষক হিসেবে বুধবার চুক্তিবদ্ধ হয় বিশ্বের 120টি দেশে নিজেদের কার্যক্রম পরিচালনা করা এই প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ থেকে ওমানে পাড়ি দেওয়া প্রবাসীদের নিজ তাগিদে গড়ে তোলা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনগুলোর অগ্রযাত্রা আরও সহজ করতে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ক্রিকেট ক্লাব এখানে একটা ইমোশন আমাদের অলওয়েজ জড়িয়ে আছে, তাই আমরা সবাই ওখানে আমাদের মূল্যবান সময় এবং আমাদের যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি। 120টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে আলহামদুলিল্লাহ সুনামের সহিত, এবং আমাদের এটা একটা নতুন মাইল ফলক। আমি চিন্তা করব সামনের বছর আমরা যেন আরও বড় পরিসরে এগিয়ে যেতে পারি এবং আমরা যেন আনডিফিটেড চ্যাম্পিয়নই থাকি, সেই দোয়া এবং প্রত্যাশা থাকবে। এই যাত্রা ইনশাআল্লাহ এটা থেমে থাকবে না, অনেক দূরে গিয়ে যাবে, এবং আমরা জাস্ট এবছর শুরু করব, যে আমাদের একটা বড় করে একটা প্ল্যানিং আছে। প্রবাসের মাটিতে বাংলাদেশকে তুলে ধরতে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান সহ কয়েকটি সংগঠন। এই ক্লাবটা অনেক ভালো করছে, বাট হয়তো আমরা এখনো এতটা এক্সপ্যানশনটা আমাদের এভাবে হচ্ছে না। সো ট্যালেন্ট হান্টটা করলে কি হবে, একদম জুনিয়র লেভেল থেকে আমরা অনেক ভালো ভালো প্লেয়ার পাবো। আইসিসির আওতাধীন লিগগুলো হয়, যেটাকে আপনারা আমাদের বাংলাদেশে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন লিগ বলা হয়। এইখানে ওই লিগগুলোতে বাংলাদেশ ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করে আসছে। বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের পাশে থাকতে পেরে সন্তোষ প্রকাশ করেছে ওয়ান রয়্যাল। যুব সমাজকে কাজে লাগিয়ে প্রবাসের মাটিতে নিজ দেশের সুনাম বৃদ্ধি নিয়ে আশাবাদ প্রকাশ করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আমরা কিন্তু বেশি চিন্তিত থাকি দেশে থাকলে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। রেমিটেন্স পাঠাতে গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে প্রোমো কোড সুবিধা নিয়ে এলো দক্ষিণ আফ্রিকার অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠান নেক মানি। বুধবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এই প্রোমো কোড উদ্বোধন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে অংশ নেয় কেপটাউনের প্রবাসী বাংলাদেশিরা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেপটাউন জোনের ইনচার্জ মোহাম্মদ নাসরুল্লাহ নাসরু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেক গ্রুপের চেয়ারম্যান ইকরাম ফরাজি। বিশেষ অতিথি ছিলেন নেক মানি আফ্রিকা সিইও কাজী ফরহাদ কামাল। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন কমিউনিটি নেতা জাহাঙ্গীর চৌকদার, সারওয়ার হোসেন মানিক, বিএনপি নেতা মোস্তফা কামাল সহ আরও অনেকে। প্রবাস থেকে দেশে অর্থ প্রেরণ আরও সহজ করতে এই উদ্যোগটি নিয়েছে প্রতিষ্ঠানটি। সাউথ আফ্রিকায় আজকে প্রোমো কোড লঞ্চ করেছে। এই প্রোমো কোডের মাধ্যমে একজন কাস্টমার যিনি আমাদের সার্ভিস ব্যবহার করছেন, তিনি যদি তার কোডটা নতুন কোনো কাস্টমারকে শেয়ার করেন তাহলে দুজনেই বেনিফিটেড হচ্ছেন। এই প্রোমো কোডটা ব্যবহার করে যদি ট্রানজাকশন করে, যে শেয়ার করবে সে 50 টাকা পাবে, আর যে এই প্রোমো কোডটা ইউজ করবে সেও 50 টাকা পাবে। যুক্তরাজ্যের বার্মিংহামে দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের গেট টুগেদার আয়োজিত হয়েছে। আর্থসামাজিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করতে আয়োজিত হয় এই অনুষ্ঠান। মঙ্গলবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে পরিবার পরিজন নিয়ে এতে অংশ নেন দেশটিতে বসবাসরত বহু প্রবাসী। সংগঠনের সাধারণ সম্পাদক সর্দার আমির খসরুর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি মিজানুর রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে যোগ দেন ব্রিটিশ এমপি আইয়ুব খান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল লতিফ জেপি, কাউন্সিলর মমতাজ বেগম, কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ জমশেদ আলী সহ আরও অনেকে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হারুন মিয়া, তাজউদ্দিন, শাহ কামাল, কবির উদ্দিন সহ কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ। স্পেনে অনুষ্ঠিত হয়েছে কানাইঘাট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুশফিকুর রহমান ফারুকী। যৌথভাবে পরিচালনা করেন শামীমুল হক এবং মোহাম্মদ বাবলু। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফয়জুল ইসলাম মাসুক, শিপলু আহমেদ নিয়াজি, মনোয়ার পাশা, হারুনুর রশিদ, সাব্বির আহমেদ দুলাল সহ আরও অনেকে। গিয়াসউদ্দিনকে সভাপতি আর সাধারণ সম্পাদক শামিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবলু, ট্রেজারার জাহাঙ্গীর রহমান এবং হুমায়ুন রশিদকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করে 25 সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা করেন সংগঠনের নেতারা। অন্যদিকে সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জ কৃষ্ণপুর ইউনিয়নের প্রবাসীদের এক আলোচনা সভা। রাজধানী রিয়াদের সানাইয়া আসমা এলাকায় মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের প্রবাসীদের আয়োজনে এই সভার আয়োজন করা হয়। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ বাদশা মিয়া। আরও বক্তব্য রাখেন মঞ্জুরুল আলম, আব্দুর রব, আব্দুল খালেক, ইউসুফ গাজী সহ অনেকে। সভা শেষে সদ্য প্রয়াত মরহুম আব্দুর রাজ্জাকের রুহের মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। ভবিষ্যৎ জেনারেশন যাতে সুন্দর হয়, ভালো হয়, সুস্থ হয়, মাদকমুক্ত হয়, দারিদ্র্যমুক্ত হয় এবং জনগণের সবার পাশে, গরিব দুঃখী মানুষের পাশে, স্কুলের পাশে, শিক্ষার পাশে, সবার পাশে থাকে। বাদশা মিয়া একমাত্র আমাদের এই পাশে থাকার বন্ধু। তাই আমরা সবাই বাদশা মিয়াকে কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দেখতে চাই।
শুধু অর্থ আয়ের জন্য দুর্বল, অসুস্থ এবং হজ করার মতো শারীরিকভাবে ফিট নন এমন কাউকে সৌদি আরব না পাঠানোর অনুরোধ করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। হজ এবং উমরাহ ফেয়ার 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সৌদির সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেয়া এবং মুজদালিফায় টয়লেট ব্যবস্থাপনা উন্নত করার অনুরোধ জানাবে ঢাকা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 3 দিনের জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ফেয়ার। এতে অংশ নিয়েছে হজ এজেন্সি, ট্রাভেল গ্রুপ, এয়ারলাইন্স, ব্যাংক সহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান। মেলায় রয়েছে নানা অফার ও ডিসকাউন্ট। প্যাকেজটা কত করে হয় এবং কোনো ডিসকাউন্ট হয় কিনা? যারা ইউএসএ, কানাডা, ইউরোপে যায় তারা অন দ্য ওয়েতে 96 আওয়ার্স একটা স্টপওভার ভিসা নিয়ে ওনারা ওমরা করতে পারে। অনুষ্ঠানে হাব সভাপতি বলেন, ক্যাটারিং ও বাসা ভাড়ার ক্ষেত্রে সৌদি সরকারের এক এক সময় এক এক নিয়মের কারণে হাজিদের অসুবিধা ও খরচ বেড়ে যায়। বিমান ভাড়া নিয়েও আপত্তি রয়েছে হজ এজেন্সিগুলোর। এই বছর এরা বলতেছে যে ক্যাটারিং এবং ক্যাটারিংয়ের যে ফুডটা এটা সার্ভিস প্রোভাইডার যারা মোয়াল্লেম তাদের মাধ্যমে করতে হবে, আরেকটা হলো বাড়ি ভাড়াটাও তাদের মাধ্যমে করতে হবে। ওদের খাওয়াটা হলো উটের মাংস এবং দুম্বার মাংস, এগুলা খাইয়ে আমাদের হাজিরা অসুস্থ হয়ে পড়বে। মোয়াল্লেমের অধীনে যদি আমরা বাড়ি ভাড়া করি তাহলে এটা ডাবল হয়ে যাবে। ডেডিকেটেড হসপিটালের কথা বলে এই ভাড়াটা দ্বিগুণ নেওয়া হয়। সত্যিকার অর্থে কোনো এয়ারলাইন ডেডিকেটেড হসপিটাল পরিচালনা করে না, সেক্ষেত্রে ভাড়া বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই। ধর্ম উপদেষ্টা জানান, ক্যাটারিং, বাসা ভাড়া ও বিমান ভাড়া নিয়ে কাজ করছে সরকার। ডিউ লেটার দিয়েছি ক্যাটারিং সার্ভিসটা যাতে বাতিল করা হয়। মিনা, মুজদালিফা, আরাফাতে টয়লেটের সংখ্যা কম, হাজিদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। জায়গা আছে আপনারা তৈরি করে দেন, আপনারা তো আমাদের কাছ থেকে টাকা নিচ্ছেন। যেই পরিমাণ বেড দিছে এই পরিমাণ একটা মানুষ সিট হয়ে ঘুমানোর সুযোগ নাই। বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো আমার হাবের প্রতিনিধি রাখবো। এ সময় খালিদ হোসেন হজ করতে সক্ষম ব্যক্তিদেরই সৌদি আরব পাঠানোর অনুরোধ জানান। জর্দা, মাদক, সিগারেটের মতো জিনিস সৌদি আরবে নিলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বলেও মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। আমরা লজ্জিত হই, হাজি সাহেবদের প্যাকেট হাজি সাহেব বলতেছে এগুলো এজেন্সিরা দিয়েছে। জর্দা, তামাক আমার বাংলাদেশের আইনে মাদক নয়, কিন্তু সৌদি আরবের আইনে এটা মাদক। যারা ফিজিক্যাল ফিট আছে তাদেরকে নেবেন, না হলে আমাদের বিব্রত হতে হয়। ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না। মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে হজ ব্যবস্থাপনা মুক্ত করার চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় আছে, এমন পরিস্থিতিতে এলডিসি থেকে উত্তরণের জন্য বাড়তি সময় প্রয়োজন মনে করেন অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী নেতারা। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসি আয়োজিত সেমিনারে তারা বলেন, এজন্য 2026 সালের নভেম্বর উপযুক্ত সময় নয়, অন্তত আরও কয়েক বছর সময় নেওয়া প্রয়োজন। এছাড়া এই বিষয়ে যথাযথ পদক্ষেপ না থাকায় বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন অর্থনীতিবিদরা। 2024 সালের জুলাইয়ের পর বিদেশি বিনিয়োগ কমেছে $1.27 বিলিয়ন। 2023 সালেও বিদেশি বিনিয়োগ 13% কম এসেছে। বিদেশি বিনিয়োগের ধারা এখনও নিম্নমুখী। এছাড়া উচ্চ বৈদেশিক ঋণ, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা আছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে 2026 সালে এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত হবে আত্মঘাতী। সেমিনারে এমন অভিমত তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। এখন যদি গ্রাজুয়েশনে আমরা যাই, এক কথা এটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের ডিউটি বেড়ে যাবে 12%, যেখানে আমি 0 পাচ্ছি। আমার কানাডাতে চলে যাবে 16 থেকে 18%, এবং জাপানে বাড়বে 7.4 থেকে 12.8%। Our cost of doing business has gone through the roof. So সেখানে Vietnam has done an FTA with European Union, the UK has done an FTA with UK, India has done an FTA with UK. So ওইখানে we are losing competitiveness, but এখানে আমাদের competitiveness আরো বাড়াতে হবে to be able to graduate. We are not ready for that. এলডিসি থেকে উত্তরণের জন্য তড়িঘড়ি না করে সময় নিয়ে টেকসই উত্তরণের পথে হাঁটার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। এক্ষেত্রে বাংলাদেশি বিশেষজ্ঞদের এড়িয়ে যাওয়ার কড়া সমালোচনা করেন তারা। Running the government, why do we need people who do not have any root here, those who do not have the feel of the economy and the challenges here? বাংলাদেশের এক্সপার্টরা কি এখানে ঘাস খেয়ে বড় হয়েছেন?
আমি তো বুঝতে পারি না, আমাদের দেশে তো এত এক্সপার্ট আছে, এখানে হাফ অফ দ্য অ্যাডভাইজার তারা কিন্তু এখানে কোনো ধরনের অভিজ্ঞতা নাই, মনে হচ্ছে যেন তারা এখানে ইন্টার্নশিপ করতে আছে। লার্নিং বাই ডুইং, উই ডু নট নিড পিপল দোজ হু আর লার্নিং, হু হ্যাভ কাম হিয়ার ফর লার্নিং বাই ডুইং, উই নিড এক্সপার্টস অ্যান্ড উই হ্যাভ অ্যাম্পল এক্সপার্টস। এখনও জ্বালানি নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা যায়নি। আগামী 2 বছরের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে এমন কিছু দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত নেওয়া হলে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে রপ্তানিতে পিছিয়ে পড়ার আশঙ্কা ব্যক্ত করেন ব্যবসায়ীরা। বর্তমানে শিল্প খাত চরম জ্বালানি নিরাপত্তার সংকটে আছে। আগামী 2 বছরে এমন কি ম্যাজিক দেখা যাবে যে সহসাই পরিস্থিতির উন্নতি ঘটবে। 2026 সালে এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত নেওয়া হলে প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় বাংলাদেশ পিছিয়ে পড়বে। ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্ডিয়া, পাকিস্তান। এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্তকে সমর্থন জানান ব্যবসায়ীরা, তবে তার আগে ব্যাংক ও আর্থিক খাতের যথাযথ সংস্কারের পরামর্শ দেন তারা। মাসুদুজ্জামান রবি, যমুনা নিউজ, ঢাকা। শেষ করবো খেলা খবর দিয়ে। জিম্বাবুয়ে সিরিজের রেশ কাটতে না কাটতেই এবার ইংল্যান্ডে উড়াল দিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা। 5 ম্যাচের সিরিজটি শুরু হবে আগামী 5ই সেপ্টেম্বর। আসন্ন সফরের বাকি ম্যাচগুলো হবে 7 থেকে 14 সেপ্টেম্বরের মাঝে। এর আগে অবশ্য আয়ারল্যান্ড যুবদের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। 3 সেপ্টেম্বর হবে এই খেলা। সিরিজ খেলতে 31 আগস্ট ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তামিমের দল। তার আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কয়েকদিন অনুশীলন ক্যাম্প করবে যুবারা। দর্শক, এরই সাথে শেষ করছি আমাদের আজকের প্রবাসের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।